সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি পরম করুণাময়ের কৃপায় যে যার যার অবস্থান থেকে সুস্থ আছো, ভালো আছো। করোনার এই মহামারীতেও আমাদের সুস্থ রেখেছে সৃষ্টিকর্তা, এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমার অত্যন্ত আনন্দের একটি দিন, শুধু আমার নয়, তোমাদেরও আনন্দের একটি দিন। আমার কেন আনন্দের দিন তা হচ্ছে যে আমি একটা নতুন বছর পেয়েছি, নতুন একটি মাস পেয়েছি, নতুন একটি দিন পেয়েছি, আর নতুন কিছু মুখ পেয়েছি। এর জন্য আমার আনন্দ আর আনন্দ। আর তোমাদের আনন্দ এর জন্য, ঠিক তোমরাও আমার মতো নতুন একটি বছর পেয়েছো, নতুন একটি মাস পেয়েছো, নতুন একটি দিন পেয়েছো। শুধু তাই নয়, তোমরা এর সাথে আরও কিছু নতুন পেয়েছো। তা হচ্ছে নতুন একটি বই পেয়েছো, নতুন একটি পাঠ পেয়েছো, নতুন একজন টিচার পেয়েছো, নতুন একটা পরিবেশ পেয়েছো, নতুন একটা স্কুল পেয়েছ। আর যারা এই স্কুলে আগের থেকে ছিলে তাদের জন্য নতুন একটা ক্লাস রুম পেয়েছ। তো শিক্ষার্থী বন্ধুরা, চিন্তা করে দেখো, নতুন দিনে নতুন বইয়ের নতুন পাঠ নিয়ে আমি এসেছি তোমাদের কাছে। শুরুতেই তোমাকে এই সৃষ্টি একাডেমিক স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি অনলাইন ক্লাসে শুভেচ্ছা। শুধু তাই নয়, সেই সাথে জানাচ্ছি স্বাগতম। তো স্বাগতম এবং শুভেচ্ছা এই দুটি একইভাবে তোমাদের সম্ভাষণ জানিয়ে আমি শুরু করছি আমার বক্তব্য বা ক্লাস। আমাকে চেনো না, সে সম্পর্কে অবশ্যই তোমাদের বলতে হয় যে আমি কে, আমার পরিচিতি সম্পর্কে তোমাদের বলতে হয়। তোমাদের পরিচয় আমার নেওয়া উচিত। এভাবে যেহেতু নেওয়া সম্ভব হবে না, তোমরা ভিডিওটির কমেন্টস বক্সে প্রত্যেকে কমেন্টস করে লিখবে তোমাদের নাম, তাহলেই আমি জানতে পারবো। কেমন? তো আমি সুশান্ত চন্দ্র সরকার, সহকারী শিক্ষক, বাংলা, সৃষ্টি একাডেমিক স্কুল, টাঙ্গাইল। তো আজকের ক্লাস থেকে যদি তোমার কোনো কিছু বুঝতে কষ্ট হয় তাহলে কিন্তু অবশ্যই ফোন করবে অথবা কমেন্টস বক্সে লিখবে, নাহলে মেলও করতে পারো। তো আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি পরে বলছি, তবে বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ। টপিকটা হবে ভাষা। তো ভাষার আমি কি নিয়ে আলোচনা করব আজকে? চিন্তা করে দেখো, আজকে আমার পাঠ শিরোনাম হবে ভাষা। তো ভাষার একটা ক্লাস আমি এর আগে করেছি, তোমরা হয়তো অনেকেই পেয়েছো। আজকে আমি ভাষার যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে ভাষার বেশ কিছু উপাদান আছে, এই ভাষার উপাদানগুলো নিয়ে আলোচনা করব। আমি বলেছি যে ভাষা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো চলিত ভাষা, সাধু ভাষা, আঞ্চলিক ভাষা, মৌখিক ভাষা, লিখিত ভাষা, এই যে ভাষাগুলো, এই ভাষাগুলোর আসলে মূল উপাদান কি কি নিয়ে ভাষাটা গঠিত হয়, ভাষার মধ্যে কোন বিষয়গুলো থাকতেই হয়, না থাকলে হয় না, এই বিষয়গুলো তোমরা আজকে জানবে। তাহলে আমরা পাঠ শেষে জানতে পারবো? পাঠ শেষে জানতে পারবো বিভিন্ন প্রকার ভাষা এবং ভাষার যে উপাদান সে সম্পর্কে জানতে পারবো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠে চলে যাই। খেয়াল করো, ভাষা ব্যবহারে যে সঠিক শব্দ ও বাক্য প্রয়োগ করতে হয় সে সম্পর্কেও জানতে পারবো। পাঠে গেলে আমরা এমনই দেখতে পাচ্ছি যে প্রথমে লিখিত ভাষা নিয়ে আলোচনা করছি। আসলে ভাষার যে লিখন ব্যবস্থাটা, এটা কখন কিভাবে হয় চিন্তা করে দেখো। পৃথিবীর সৃষ্টির শুরুতে কিন্তু আসলে এরকম লিখন ব্যবস্থাটা ছিল না, মানুষ মুখে মুখে ভাষা বলতো। তো আমরা মুখে যা উচ্চারণ করি মূলত তাই কিন্তু ধ্বনি, যা উচ্চারণ করি না কেন তাই ধ্বনি। আর এই ধ্বনির যে লিখিত রূপ তাকে বলা হয় বর্ণ। তাহলে কি ভাষার একটি উপাদান কিন্তু বর্ণ, আমরা এখন বুঝতে পারছি। তো চিন্তা করে দেখো, কতগুলো বর্ণ যখন আমি পাশাপাশি বসাবো ঠিক তখনই একটা শব্দ তৈরি হবে। এখানে ব্যতিক্রম আছে। শব্দ তখনই হবে যখন ওই বর্ণগুলো পাশাপাশি বসানোর পর একটা পূর্ণ অর্থ প্রকাশ করবে, আর যখন পূর্ণ অর্থ প্রকাশ করবে না তখন তার শব্দ হবে না। ঠিক একইভাবে এই কতগুলো শব্দ যখন পাশাপাশি বসাবো তখন তৈরি হবে একটি বাক্য।
বাক্য কখন হবে? যখন ওই শব্দগুলো পাশাপাশি বসানোর পর একটা অর্থ প্রকাশ করবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ভাষাটা আসলে কিভাবে তৈরি হয়। ঠিক কতগুলো বাক্য একত্রিত করে একটা বক্তব্য বা একটা স্পিচ তোমাদের সামনে আমি দিতে পারবো, বা তুমিও দিতে পারবে। তুমি যখন কারোর সাথে কথা বলো, অবশ্যই এক বাক্যে সব শেষ হয় না, কতগুলো বাক্যই সেখানে কি করতে হয়, একের পর এক সাজাতে হয়। সেই বাক্যগুলোও যদি সঠিকভাবে সাজানো না যায়, তাহলে তুমি যাকে বলবে সে তোমার কথা খুব ভালো করে বুঝতে পারবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি চলে যাচ্ছি ভাষার যে লিখন ব্যবস্থা, তার মধ্যে অক্ষর ভিত্তিক কি ব্যবস্থা আছে সে সম্পর্কে তোমাদের বলতে। খেয়াল করো, ভাষার অক্ষর ভিত্তিক বিষয়টা। অক্ষর মানে হচ্ছে শব্দের যে টুকরো অংশ, খণ্ড অংশ, ঠিক সেটি হচ্ছে অক্ষর। শব্দের একাধিক অক্ষর থাকতেই পারে বা একাধিক বর্ণ থাকতেই পারে, আর এই একাধিক বর্ণ বা অক্ষর মিলেই হয় একটি শব্দ। যেমন যদি তোমাদের বলি বাংলাদেশ, বাংলাদেশ, অর্থাৎ এক নিঃশ্বাসে আমরা যতটুকু উচ্চারণ করতে পারছি, ঠিক একই রকমভাবে যদি আমরা ভাষাত্মক লিখন ব্যবস্থাটা চিন্তা করি, তাহলে এটি ছবি এঁকে। আমি আজ থেকে 12-13 বছর আগে আমার একটি আর্ট স্কুল ছিল, চিত্রলিপি আর্ট। তো এই যে চিত্রলিপি বিষয়টা কেন তুলে এনেছিলাম, চিত্র মানে ছবি, লিপি মানে লেখা, অর্থাৎ ছবি দেখে সেই লেখার বিষয়টা বুঝে নেওয়া, ছবি এঁকে তার মনের ভাবটা প্রকাশ করা, এর জন্য। তো চিন্তা করে দেখো, ঠিক ছবি এঁকে দাগ টেনে এমনভাবে যদি কারো কাছে মনের ভাব প্রকাশ করা যায়, ঠিক সেটি হয়ে ওঠে ভাষাত্মক, মানে ভাষার যে একটা লিখন ব্যবস্থা। ক্লিয়ার? তো আমরা শুধু অক্ষর ভিত্তিক এই বিষয়টাই না, আমরা ভাষার 4টা উপাদান সম্পর্কে আজকে জানবো। আমরা জানি আর কি 4টা উপাদান। একটা হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য, বাগর্থ। তো আমরা ধ্বনিটা তো বুঝলামই, যে মানুষ তার মুখ দিয়ে যে উচ্চারণটা করে, মানে মানুষের মুখনিসৃত আওয়াজ, সেটি হচ্ছে ধ্বনি। তো মানুষ মুখ দিয়ে বিভিন্ন ধরনের উচ্চারণ করে, তার প্রত্যেকটাই ধ্বনি। আমরা বুঝতে পারলাম। শব্দ, তো ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় বর্ণ। সেই বর্ণটা কি হয়, কতগুলো মিলে একটা শব্দ তৈরি করে। তাহলে বাক্য, সেই শব্দ কতগুলো মিলে একটা বাক্য তৈরি হয়। খেয়াল করো, তাহলে আমরা ধ্বনির সংজ্ঞায় যদি যাই, তাহলে আমরা বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ করি, ঠিক তাই হচ্ছে ধ্বনি। বাকযন্ত্রের সাহায্যে কী ধরনের উচ্চারণ করি আমরা? যেমন অ, আ, ই, ক, খ, এই যে ধ্বনিগুলো, এগুলোর যে লিখিত রূপ, সেটি হচ্ছে বর্ণ। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটি হচ্ছে ধ্বনি, আর এর লিখিত রূপটাই হয়ে গেছে বর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি শব্দের সংজ্ঞায় যাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে কতগুলো বর্ণ বা ধ্বনি পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে, ঠিক তখনই হয় সেটি শব্দ। যেমন ক, ল, ম, ক একটি বর্ণ, ল একটি বর্ণ, ম একটি বর্ণ। আর এখানে যদি আমরা ধ্বনির চিন্তা করি, ক যুগ অ, ল যুগ অ, ম, তাহলে শব্দটি হয়ে গেল কি, কলম। ঠিক একই রকমভাবে ক, ম, ল একই ধরনের বর্ণ রয়ে গেছে, কমল। এই দুটিই কিন্তু সার্থক শব্দ, কারণ দুটিরই অর্থ আছে, কমল মানে পদ্ম। কিন্তু এই বর্ণগুলোই যদি আমি একটু এলোপাথারি সাজাই, যেমন ল, ক, ম, লকম, আবার ম, ক, ল, মকল, এর কোনোটারই অর্থ নেই, সুতরাং এগুলো শব্দ নয়। খেয়াল করে দেখো, আমরা এবার চলে যাচ্ছি যে ভাষার উপাদান বাক্যে। তো চিন্তা করে দেখো, বাক্য আসলে কি? আমি তো প্রথমেই বলেছি যে বাক্যটি হচ্ছে এমন যে কতগুলো শব্দ পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করবে। সংজ্ঞাতে ঠিক তেমনটাই লেখা আছে, কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তাহলে তাকে বলা হয় বাক্য। যেমন আমরা কতগুলো শব্দ বসাই, করিম তার মাকে অনেক ভালোবাসে, কতগুলো শব্দ কিন্তু আমরা এখানে যোগ করেছি, তাহলে এটি কিন্তু একটি সার্থক বাক্য। এবার খেয়াল করো, একই শব্দ, করিম অনেক মাকে ভালোবাসে তার,
এখানে কিন্তু আমরা মনের ভাবটা সেইভাবে প্রকাশিত করতে পারছি না বা আমি বুঝতেও পারছি না, সুতরাং এটি সার্থক বাক্য নয়। তাহলে ইশারা ভাষা আমরা বুঝতেই পারলাম, সেটি হচ্ছে ইশারা ইঙ্গিত দিয়ে দেখাতে হবে, সেইটাই হচ্ছে ইশারা ভাষা। আমরা কোনো কিছু ছুঁয়েও দেখাতে পারি, আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতে পারি, সংকেত দিতে পারি। এভাবে যদি কারো মনের ভাব প্রকাশ করা যায় তবে সেটি হবে ইশারা। কেমন? তো আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, এখানে ট্রাফিক সিগন্যাল দিচ্ছে, তো এটি কিন্তু এক ধরনের ইশারা ভাষা। ইশারায় ট্রাফিক সিগন্যাল দিচ্ছে যে এদিকে যান। খেয়াল করে দেখো, ভাষার কিছু রূপ বৈচিত্র্য থাকে। তো আমরা যদি সেই ভাষার রূপ বৈচিত্র্যের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে একটি ভাষা কিভাবে বদলায়, কতভাবে বদলায়। আমরা প্রথমে মায়ের মুখ থেকে একটি ভাষা শুনে আসি, ঠিক সেটাই কিন্তু আসলে মাতৃভাষা। জন্মের পর শিশু তার মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখে সেটাই হচ্ছে মাতৃভাষা, অর্থাৎ মায়ের ভাষা। আবার বাংলা ভাষাটা হচ্ছে মায়ের কাছ থেকে আমরা শিখলাম, সেই মা যদি বাংলা ভাষায় শিক্ষা দেন, অর্থাৎ তার রাষ্ট্রীয় যে ভাষা, অর্থাৎ জন্মগতভাবে আমরা বাঙালি, সেই ভাষাটাই হচ্ছে বাংলা ভাষা। রাষ্ট্রভাষার সংজ্ঞায় যদি যাও একই রকম, যে একটা রাষ্ট্রে আছো তুমি, সেই রাষ্ট্রের যে ভাষা সেটি হচ্ছে রাষ্ট্রভাষা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার জানবে প্রমিত ভাষা কি আসলে। যে কোনো একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য হিসেবে স্বীকৃত যে ভাষা, ঠিক সেটিকেই বলা হয় প্রমিত ভাষা। যে কোনো একটি উপভাষা, উপভাষা মানে আঞ্চলিক ভাষা, সেটা টাঙ্গালের হতে পারে, সিলেটের হতে পারে, রাজশাহীর হতে পারে, বগুড়ার হতে পারে। এর কোনো মানে কি নেই, নির্দিষ্টতা নেই। তুমি যেটাকেই ধরো না কেন, একটিকে আদর্শ ভাষা ধরে নিতে হবে এবং সেই ভাষা যাতে সবারই বোধগম্য হয়, অর্থাৎ সকলেই যাতে বুঝতে পারে, এমনটা যদি হয়, ঠিক সেটিই হচ্ছে প্রমিত ভাষা। অর্থাৎ আমাদের যে বর্তমান চলিত ভাষা, বই পুস্তকের যে ভাষা, সেটি হচ্ছে প্রমিত ভাষা। আর প্রমিত ভাষাটা কোথায় কোথায় ব্যবহার করা হয় দেখো, এটি ব্যবহার করা হয় শিক্ষা কাজে, পাঠ্যপুস্তক যে লিপিবদ্ধ করা হয়েছে সেই পাঠ্যপুস্তক রচনায়, প্রশাসনিক কাজে এই প্রমিত ভাষা ব্যবহার করা হয়। শুধু তাই নয়, ব্যবসা বাণিজ্য, সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়ায়ও এই চলিত ভাষা বা প্রমিত ভাষার ব্যবহার রয়েছে। ভাষাটাকে সামাজিকভাবে আরও দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে উচ্চ শ্রেণীর ভাষা আর একটি হচ্ছে নিম্ন শ্রেণীর ভাষা। তো আমরা আর ক্লাসটাকে দীর্ঘায়িত করব না, আরেকটি ভাষা আছে আমাদের বিদেশি ভাষা। সেই বিদেশি ভাষা সম্পর্কে তুমি দেখো, মাতৃভাষা ছাড়া, অর্থাৎ মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখলাম, এই মাতৃভাষা ছাড়া অন্য যে ভাষায় আমরা শিক্ষা গ্রহণ করি না কেন, তা হচ্ছে দ্বিতীয় ভাষা বা বিদেশি ভাষা। এটি হতে পারে আরবি, হতে পারে ফার্সি, হতে পারে পালি, হিন্দি বা ইংরেজি অথবা সংস্কৃতও হতে পারে। তো আজ আর নয়, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি করছি আজকের ক্লাস। পরবর্তীতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো সবাই।